আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে আজ সকালে এই শুনানি শুরু হয়। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। শুনানিতে আইনজীবীরা বলেন, নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল বৈধ প্রক্রিয়ায় করেনি। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পর নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়, কিন্তু তখন আপিল আবেদন বিচারাধীন ছিল। গত বছরের 22শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রিম্যাচিওর। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের করা আপিলের শুনানি হয়েছে। হাইকোর্টে আছেন সহকর্মী হাসান জাবেদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আজকে তো জামায়াতের নিবন্ধনের বিষয়ে শুনানি শেষ হয়েছে, তো আদালতের আবহ কেমন দেখছেন? শাওন, আজকে জামাত ইসলামের যে আপনার নিবন্ধন ফিরে পেতে যে আপনার আপিলটি করেছিল, সেই আপিলটা কিন্তু আপনার জানেন যে 2013 সালে হাইকোর্ট একটি রায় দিয়েছিল। সেই রায়ে জামাতের নিবন্ধন বাতিল করেছিল। তার পরিপ্রেক্ষিতে 2018 সালে নির্বাচন কমিশন জামাতের নিবন্ধনটা বাতিল করে, কিন্তু তখন কিন্তু জামাতের আপিল বিভাগে পেন্ডিং ছিল। পেন্ডিং থাকা অবস্থায় কিভাবে একটি দলের নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করে, সেই প্রশ্ন কিন্তু আজকে আপিল বিভাগে রেখেছে তাদের জামাতের যে আইনজীবী এহসান এ সিদ্দিকী এবং শিশির মনির। এবং তারা বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলের নেতাসহ কয়েকজন এসে হাইকোর্টে আপিল করলো, রিট করলো, আর রিটের প্রেক্ষিতে হাইকোর্টও তাদের যে নিবন্ধন বাতিলের রায় দিয়ে দিল। আবার এটার প্রেক্ষিতে নির্বাচন কমিশনও নিবন্ধন বাতিল করে দিল। এটা কোনোভাবেই হতে পারে না। যারা রিট করেছিল তারা রিট করার কোনো অধিকার রাখে না। তো সেই প্রেক্ষিতে তারা আজকে তাদের যুক্তিতর্ক এখানে উপস্থাপন করেছেন। আগামীকালও সকাল 1 নম্বর আইটেম হিসেবে আপিল বিভাগে থাকবে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে 4 সদস্যের আপিল বেঞ্চ, সেখানে আবার শুনানি হবে। এবং আজকে তাদের যে প্রতীক জামাত ইসলামের দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লাও কিন্তু তাদের প্রতীক নেই, এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতেও কিন্তু আবেদন করা হয়েছে। এবং তারা যেটি বলছেন, জামাত ইসলামের জন্মলগ্ন থেকেই তাদের প্রতীক ছিল এই দাঁড়িপাল্লা, এবং তারা সেটি চান। তবে এই হাইকোর্টের একটা মিটিংয়ে ফুলকোর্ট সভা বলে সুপ্রিম কোর্টের, সেই ফুলকোর্ট সভায় কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল যে সুপ্রিম কোর্টের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই জন্য কোনো রাজনৈতিক দল এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে পারবে না। তবে এখন দেখা যাক, কালকে শুনানির পর, যুক্তির পর আপিল বিভাগ যখন রায় দিবে, তখনই বোঝা যাবে যে তারা আসলে নিবন্ধন ফিরে পাচ্ছেন কিনা, বা ফিরে পেলে তাদের প্রতীক কি দাঁড়িপাল্লা হবে না অন্য কিছু হবে, সেটা কিন্তু আপিল বিভাগে মীমাংসা হবে। তবে জামাতের আইনজীবীরা এবং নেতাকর্মীরা বলছেন, তাদের প্রত্যাশা, তারা আশাবাদ করছেন যে আপিল বিভাগ থেকে তারা ন্যায় বিচার পাবেন, প্রতীকও ফিরে পাবেন দাঁড়িপাল্লা, এবং তাদের নিবন্ধনও ফিরে পাবে, এবং রাজনৈতিক উদ্দেশ্যে যে হয়েছে সেটা আপিল বিভাগ বুঝতে পারবে, এবং সেই প্রেক্ষাপটেই তারা রায়টি পাবেন, এমনটাই বলছেন। শাওন, হাইকোর্ট থেকে জানছিলাম জামায়াতের আপিলের শুনানির খবর। প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে তিনি এমন মন্তব্য করেন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠক। আজ পর্যন্ত মোট 31টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরির জন্যই কমিশন কাজ করছে বলে উল্লেখ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ইতিহাসের এমন একটা সুযোগ
এমন একটা মহেন্দ্রক্ষণে, এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। এনবিআর বিলুপ্তি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে এনবিআর ভবনে খানিকটা উত্তেজনা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক। সেলিম, আমরা শুনেছি যে এনবিআর এ উত্তেজনা চলছে, তো কেন এই উত্তেজনা কিছু জানতে পেরেছেন? শাওন, একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে স্বাধীনতার পর থেকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাদের রাজস্ব নীতি এবং বাস্তবায়ন দুটি কিন্তু একসাথে করতেন। অর্থাৎ এই রাজস্ব ভবন থেকেই কিন্তু এই কর্মকর্তারা কিন্তু কোন খাতে কী ধরনের রাজস্ব নির্ধারণ হবে সেটি তারা নির্ধারণ করতেন, এবং কোন খাতকে রাজস্ব ছাড় দেওয়া যেতে পারে সেটিও তারা নীতির মাধ্যমে সেটা প্রণয়ন করতেন, এবং সেই নীতিগুলো বাস্তবায়ন সেসব কর্মকর্তারাই কিন্তু মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করতেন। এতে কিন্তু ব্যবসায়ীরা, বাংলাদেশের যে শিল্প খাত ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেটা বলছেন যে এতে যারা নীতি প্রণয়ন করে তারাই যদি তাদের কাছে গিয়ে সেই রাজস্ব সংগ্রহ করেন তাহলে এক ধরনের তারা হয়রানির সম্মুখীন হন, তাদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এখানে ঘুষ বাণিজ্যরও একটা চলছে বলে এই ধরনের অভিযোগ করছিলেন, এবং এতে তারা অনেক দিন ধরে, বিশেষ করে ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু এই রাজস্ব নীতি এবং এই বাস্তবায়ন বিভাগ, এই দুটা বিভাগ কিন্তু আলাদা করার জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের গঠন হওয়ার পর থেকে কিন্তু এই বিষয়টি আরও জোরালো হয়েছে যে এই রাজস্ব বিভাগকে আসলে ঢেলে সাজানো উচিত, এখানে সংস্কার জরুরি, এবং সেই সংস্কারের অংশ হিসেবে কিন্তু রাজস্ব নীতি এবং বাস্তবায়ন বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ কিন্তু আলাদা করা হয়েছে। তবে এখানে এক ধরনের এনবিআর কর্মকর্তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে, কারণ এই যে দুটি বিভাগ আলাদা হলো, সেই দুটি বিভাগে রাজস্ব কর্মকর্তারা কোন বিভাগে কাজ করবেন, এখানে নীতি বিভাগে কারা কোন পদের বা তাদের যে ডেজিগনেশন রয়েছে সে অনুযায়ী তারা নীতি বিভাগে যাবেন না বাস্তবায়ন বিভাগে যাবেন, সেটি কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ হয়নি, এবং তাদের যে আর্থিক সুযোগ সুবিধা, তাদের যে ভাতা, সে বিষয়গুলো কিন্তু এখানে জড়িত রয়েছে। তো সে কারণে তারা তাদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি কাজ করছে, তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তবে আজকে 2:30 থেকে 3টার মধ্যে তাদের এখানে একটা অবস্থান কর্মসূচি করার কথা রয়েছে, এবং সেই কর্মসূচি থেকে তারা হয়তো ঘোষণা দেবেন বা তারা প্রতিবাদ জানাবেন, যা তাদের আসলে তাদের মধ্যে যে ধরনের প্রশ্ন রয়েছে যে তারা আসলে কোন বিভাগে কাজ করবেন, তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো থাকবে কিনা, সে বিষয়ে কিন্তু তারা এই কর্মসূচির মাধ্যমে জানাবেন। তো শাওন, এই ছিল আমার কাছে রাজস্ব বিভাগ থেকে খবর। জানছিলাম এনবিআর এর গন্ডগোলের খবর। মিন্টো রোডে ডিবির কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, মমতাজকে আজকে কি আদালতে নেওয়া হবে, আর কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে? সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ 2 আসনের মমতাজ বেগম বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন। গতকাল মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। মূলত তার বিরুদ্ধে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে মানিকগঞ্জে একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে এখন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। আমাদেরকে জানানো হয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেটি জানানো হবে। মূলত দুপুরের পরে তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে, এবং গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে অবশ্যই তাকে রিমান্ডের আবেদন করা হবে, কেননা পট পরিবর্তনের পরেই তিনি আত্মগোপনে চলে যান, এবং বেশ কয়েকটি জায়গায় আত্মগোপনে থাকার পর সবশেষ ঢাকাতে, অর্থাৎ ধানমন্ডির যে কথাটি আপনি সংবাদে বললেন, যে জেস্ট্রা ক্লাবের পিছনে একটি বাসায় তিনি ওখানে আত্মগোপনে ছিলেন। মূলত এখন গোয়েন্দা কর্মকর্তাদের কথা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা বিভিন্নভাবে, এবং তাদের কাছেও তথ্য রয়েছে যে এই দলটি আবার সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের সঙ্গে কথা বলছেন, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং মাঝখানে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কিন্তু গানও গেয়েছেন। তবে সব মিলে বলে রেখেছি এখনও তিনি গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন এবং এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিছুক্ষণ পর আমাদেরকে জানালে দর্শকদেরকে জানিয়ে দেব।
জানছিলাম মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি মমতাজের গ্রেফতারের খবর। ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, অনশন তো চলছে, তো প্রশাসন কি বলছেন? এখানে কিন্তু এখন পর্যন্ত শাওন, আমি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলে প্রশাসনিক ভবনের নিচতলা, আমি এখানেই আছি এবং আমার পেছনেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এখানকার ভিসি উপাচার্য যিনি আছেন ডক্টর সুচিতা শর্মিন, তার পদ অপসারণের এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে। এবং আমি যদি দেখাই আমার পেছনে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে আছেন গত রাত 9:30 থেকে, এবং খানিকক্ষণ আগে এখানে এসে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারাও আগেই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর প্রশাসন বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে আমরা আসলে উপস্থিত কাউকেই তেমন একটা খুঁজে পাচ্ছি না। আর বর্তমান উপাচার্য যিনি আছেন ডক্টর সুচিতা শর্মিন, তিনি বেশ কয়েকদিন ধরেই ক্যাম্পাসে আসতে পারছেন না এই আন্দোলনের মুখে। এবং আমরা যতদূর সর্বশেষ শুনেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে লিয়াজো অফিসটি রয়েছে ঢাকায়, সেই লিয়াজো অফিসে থেকেই তিনি অফিসের কার্যক্রম চালাচ্ছেন। এবং গত পরশুদিন তিনি এই আন্দোলনের মধ্যেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন এই বিশ্ববিদ্যালয় নিয়োগের ব্যাপারে। তো একদিকে আন্দোলন চলছে, উনি ক্যাম্পাসে আসতে পারছেন না, উনি অবস্থান করছেন ঢাকায়। গত রাত থেকে যারা এখানে অনশনে আছেন, এরই মধ্যে এদের দুজন প্রচণ্ড গরমে এবং তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন বেশ জটিল। এবং এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে আজ দুপুর 2টার পর থেকে তারা অবরোধ তৈরি করার মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চলই অচল করে দেবেন। তো এমন পরিস্থিতিতে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ কিংবা প্রশাসনের কারো কাছ থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না যারা এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। তবে সমস্যার সমাধানে এগিয়ে আসলেও সমস্যার সমাধান হবে কিনা সেটি বলা মুশকিল, কারণ আজকে 28 দিন ধরে এই আন্দোলন চলছে এবং আন্দোলনের একটাই দাবি শিক্ষার্থীদের যে উপাচার্য যিনি আছেন তাকে এখান থেকে চলে যেতে হবে এবং উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এটিই তারা বলেছেন। শাওন, জানছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে অনশনের খবর। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশ ইন করার ঘটনা ঘটছে। গত কয়েকদিনে বিভিন্ন সীমান্তে 2 শতাধিক মানুষ ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। বিষয়টিকে উদ্বেগজনক বিবেচনা করে দেশের সব সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্য সরকারের রাত্রিকালীন কারফিউ জারি আর বিএসএফের পুশিন ঘটনায় সিলেট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সিলেটের জাফলং, তামাবিল, জৈন্তাপুর সহ 1948 ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সেই সাথে অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশিন ঠেকাতে সীমান্তবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। গত 3 দিনে শুধুমাত্র মৌলভীবাজার সীমান্ত দিয়েই 59 জনকে পুশিন করেছে বিএসএফ। পুলিশের সাথে আমাদের যে সমন্বয়, এটা অত্যন্ত দৃঢ় এবং জনপ্রশাসনের মাধ্যমে, স্থানীয় যে জনপ্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে আমরা জানিয়েছি যে এ ধরনের কোনো কিছু হওয়ার যাতে সুযোগ না থাকে, আমরা সেই ব্যাপারেই তৎপর আছি এবং আমাদের টহলগুলোও অত্যন্ত সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করছে। ভারতের পুশিন ঠেকাতে হবিগঞ্জের চুনারঘাট ও মাধবপুর সীমান্তেও বিজিবি টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এই জেলার 103 কিলোমিটার সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা কোনো সময়ের জন্য ওপাশে যাবেন না, ওরা আসলে পারা আমাদেরকে সহযোগিতা করবেন। ফেনীর বিভিন্ন সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ইতিমধ্যে আমরা জানি যে সীমান্তের বিভিন্ন অঞ্চলে কিছু পুশিনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সীমান্তের যেন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই আমরা আসলে আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা, জনসচেতনতা বৃদ্ধি করেছি। আমাদের বিজিবির যে কার্যক্রম এছাড়া মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খাগড়াছড়ি সহ দেশের অন্য সব সীমান্ত এলাকায় ভারত থেকে পুশিনের আশঙ্কায় সতর্ক রয়েছে বিজিবি। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 5 জনকে পুশিন করা হয়েছে। সোমবার দুপুরে নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকোপার্ক সীমান্ত এলাকায় ভারত থেকে 5 জনকে আটক করে বিজিবির হলদিগ্রাম বিওপির সদস্যরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।